বাংলাদেশ বলে আর কোনো দেশ থাকবে না। এগুলো কিন্তু বাংলাদেশের মধ্যে পড়ে এবং এই জায়গাটা হচ্ছে রংপুর। রংপুর দখল করে নিচ্ছে ভারত। হ্যাঁ, বাংলাদেশের রংপুর বিভাগ বিচ্ছিন্ন করে নিজেদের মানচিত্রে যুক্ত করতে চায় ভারত। দেশের উত্তরবঙ্গ কি তাহলে সত্যি হাতছাড়া হওয়ার পথে? ভারতের নিরাপত্তা উপদেষ্টারা কেন একদম প্রকাশ্যে বাংলাদেশের ভূখণ্ড দখল করার নির্দেশ দিচ্ছে? তাছাড়া সেই নির্দেশ বাস্তবায়নের কাজ কি ইতিমধ্যে আমাদের চোখের সামনেই শুরু হয়ে গেছে? ব্যাপারটা একটু খোলসা করে বলি। ভারতের একটা দীর্ঘদিনের মাথা ব্যথা আছে, যার নাম শিলিগুড়ি করিডোর বা চিকেন স্নেক। মুরগির গলার মতো সরু এই জায়গাটা ভারতের মূল ভূখণ্ডের সাথে তাদের উত্তর পূর্বাঞ্চলের 8টি রাজ্যকে যুক্ত করেছে। জায়গাটা এতই সরু যে এর সবচেয়ে সংকীর্ণ অংশটি মাত্র 20 থেকে 22 কিলোমিটার চওড়া। এই সরু গলার একদিকে নেপাল আর ভুটান, অন্যদিকে বাংলাদেশ, আর ঠিক মাথার ওপর বসে আছে চীন। এই গলাটা যদি কেউ একবার চেপে ধরে তাহলে ভারতের মূল ভূখণ্ড থেকে তাদের উত্তর পূর্বাঞ্চল পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে যাবে। এই ভয়টা ভারতকে সব সময় তাড়া করে বেড়ায়। এই ভয় থেকেই ভারতের নীতি নির্ধারক এবং কৌশলগত বিশেষজ্ঞরা একটা ভয়ঙ্কর সমাধানের কথা ভাবতে শুরু করেছেন। তাদের সোজা হিসাব হলো এই সরু গলাটাকে চওড়া করতে হবে, আর সেটা করতে গেলে তো জমি লাগবে। জমিটা আসবে কোথা থেকে? ভারতের প্রথম জাতীয় নিরাপত্তা উপদেষ্টা বোর্ডের সদস্য এবং পরমাণু নীতি নির্ধারক দলের একজন শীর্ষস্থানীয় বিশেষজ্ঞ একেবারে প্রকাশ্যেই একটা প্রস্তাব দিয়েছেন। তার প্রস্তাবটা হলো শিলিগুড়ি করিডোর চওড়া করার জন্য বাংলাদেশের রংপুর বিভাগটা ভারতের দখল করে নেওয়া উচিত। প্রথমে তিনি একটা ভদ্র উপায়ের কথা বলেছেন। ভারতের নাকি উচিত ঢাকাকে প্রস্তাব দেওয়া যে রংপুর বিভাগের 16,000 বর্গ কিলোমিটার এলাকা তারা ভারতের কাছে বিক্রি করে দিক। এর বিনিময়ে ভারত হয়তো 10 থেকে 20 বিলিয়ন ডলার দেবে, যা দিয়ে বাংলাদেশের বিশাল বৈদেশিক ঋণ শোধ হয়ে যাবে। শুনতে অনেকটা আমেরিকার লুইজিয়ানা কিনে নেওয়ার মতো একটা ব্যবসায়িক চুক্তির মতো শোনায়। কিন্তু প্রশ্ন হলো, যদি বাংলাদেশ এই প্রস্তাবে রাজি না হয় তখন কি হবে? এই প্রশ্নের উত্তরে ওই ভারতীয় বিশেষজ্ঞ রাগ ঢাক না করেই সামরিক অভিযানের কথা বলেছেন। সোজা কথায় যুদ্ধ করে রংপুর দখল করে নেওয়া। আর এই দখলদারিত্বের সীমানা হিসাবে তিনি বালুরঘাট গাইবান্ধা রেখার কথা উল্লেখ করেছেন। এই রেখাটা একটু মাথায় রাখবেন, কারণ এই রেখার সাথেই জড়িয়ে আছে মাঠ পর্যায়ের এক ভয়ঙ্কর বাস্তবতা, যা একটু পরেই পরিষ্কার হবে। এখন আপনার মনে হতেই পারে এগুলো হয়তো কোনো একজন সাবেক কর্মকর্তার ব্যক্তিগত মতামত, কিন্তু না, ভারতের রক্ষণশীল এবং নীতি নির্ধারণী মহলে এই একই সুরে আরও অনেক আলোচনা চলছে। ভারতের একটি প্রভাবশালী ম্যাগাজিনে বাংলাদেশের ভূখণ্ড নিয়ে আরেকটি বিপজ্জনক থিওরি প্রকাশ করা হয়েছে। সেখানে বলা হয়েছে বাংলাদেশের হিন্দুদের সুরক্ষার অজুহাতে ভারতের উচিত একটি দ্বিজাতি তত্ত্ব বা 2 স্টেট সলিউশনের দিকে হাঁটা। তাদের দাবি, রাজনৈতিক চুক্তির মাধ্যমে কিংবা জোরপূর্বক বাংলাদেশের একটা অংশ কেটে নিয়ে সেখানে হিন্দুদের জন্য একটি আলাদা হোমল্যান্ড বা আবাসভূমি তৈরি করতে হবে। আর এই আলাদা আবাসভূমির জন্য তারা নির্দিষ্টভাবে রংপুর, সিলেট এবং খুলনার কথা উল্লেখ করেছে। এই পরিকল্পনা বাস্তবায়নের জন্য তারা রীতিমতো ধাপে ধাপে একটা নকশা প্রকাশ করেছে। প্রথম ধাপে আন্তর্জাতিকভাবে বিশাল প্রপাগান্ডা চালাতে হবে যে বাংলাদেশে সংখ্যালঘুরা নিরাপদ নয়। দ্বিতীয় ধাপে বাংলাদেশের ভেতরের সংখ্যালঘু সংগঠনগুলোকে টাকা ও সম্পদ দিয়ে এমনভাবে উস্কে দিতে হবে যাতে তারা রাস্তায় নামে এবং আন্দোলন করে। এই আন্দোলনের ফলে যখন দেশের ভেতরে একটা অস্থিতিশীল পরিবেশ তৈরি হবে এবং পাল্টা আঘাত আসবে, তখন সেটাকে আন্তর্জাতিক অঙ্গনে অজুহাত হিসেবে দাঁড় করানো হবে। আর সর্বশেষ ধাপে ঠিক 1971 সালের মতো পরিস্থিতি তৈরি করে ভারতীয় সামরিক বাহিনী দ্রুত গতিতে রংপুর এবং চট্টগ্রামে ঢুকে পড়বে। আচ্ছা, ভূখণ্ড দখলের পর তারা কি করবে? তাদের পরিকল্পনা অনুযায়ী রংপুর এবং চট্টগ্রামের দখল নেওয়ার পর সেখানে এক বিশাল জনসংখ্যা বিনিময় বা পপুলেশন এক্সচেঞ্জ করা হবে। তাদের হিসাব মতে রংপুর এবং চট্টগ্রাম মিলিয়ে প্রায় 2.5 কোটিরও বেশি মুসলিম জনসংখ্যা আছে। এই বিশাল মুসলিম জনগোষ্ঠীকে তাদের বাপদাদার ভিটেমাটি থেকে উচ্ছেদ করে বাংলাদেশের বাকি অংশে ঠেলে দেওয়া হবে। আর সেই খালি হওয়া জায়গায় ভারতের পছন্দ মতো অন্যান্য ধর্মের মানুষদের এনে বসানো হবে। আন্তর্জাতিক আইনের ভাষায় যাকে বলা হয় এথনিক ক্লিনজিং বা জাতিগত নিধন, এটা ঠিক তারই একটা নীল নকশা। এতক্ষণ যেসব কথা বললাম তা হয়তো কাগজের পাতায় লেখা কৌশলগত থিওরি মনে হতে পারে, কিন্তু এই থিওরিগুলো কি শুধু থিওরি, নাকি মাঠ পর্যায়ে এর বাস্তবায়ন শুরু হয়ে গেছে? চলুন এবার বাংলাদেশের মানচিত্রের সেই নির্দিষ্ট জায়গাটাতে একটু চোখ বুলিয়ে আসি, যেটার কথা ভারতীয় বিশেষজ্ঞরা তাদের লেখায় বারবার উল্লেখ করেছেন। সেই বালুরঘাট গাইবান্ধা লাইন। গাইবান্ধার পলাশবাড়ি উপজেলা।
ম্যাপে দেখলে বুঝতে পারবেন এই জায়গাটা বাংলাদেশের একেবারে সরু অংশের মাঝামাঝি একটা পয়েন্ট। ভারতের শিলিগুড়ি করিডোর চওড়া করতে চাইলে এই জায়গাটা তাদের জন্য কৌশলগতভাবে সবচেয়ে গুরুত্বপূর্ণ। এই পলাশবাড়িতেই এমন কিছু ঘটছে যা দেখলে যে কারো চোখ কপালে উঠতে বাধ্য। পলাশবাড়ির মতো একটি জায়গায় যেখানে হিন্দু ধর্মাবলম্বীদের সংখ্যা পুরো উপজেলার মোট জনসংখ্যার 6% কাছাকাছি, সেখানে হঠাৎ করেই গড়ে উঠছে দেশের সবচেয়ে বড় ধর্মীয় থিম পার্ক এবং মন্দির কমপ্লেক্স। সাধারণ কোনো মন্দির নয়, রীতিমতো সুইমিং পুল, বাচ্চাদের খেলার জায়গা সমন্বিত এক বিশাল স্থাপনা। সেখানে বসানো হচ্ছে 53 ফুট উঁচু বিশাল এক কৃষ্ণের মূর্তি, যা নাকি বিশ্বের দ্বিতীয় বৃহত্তম। সাথে আছে 51 ফুট উঁচু শিবের মূর্তি এবং 81 ফুট উঁচু আরেকটি স্থাপনা। বলা হচ্ছে এই পুরো প্রজেক্টে খরচ হচ্ছে প্রায় 22 থেকে 40 কোটি টাকার মতো। যে এলাকায় সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষের সংখ্যা এত নগণ্য, সেখানে হঠাৎ করে এত কোটি কোটি টাকা খরচ করে এত বিশাল ধর্মীয় স্থাপনা কেন তৈরি হচ্ছে? এই টাকার উৎস কি? এই প্রশ্নের উত্তর খুঁজতে গেলেই বেরিয়ে আসে এক চাঞ্চল্যকর চরিত্র। এই বিশাল প্রজেক্টের পেছনে যে ব্যক্তি আছেন, তার অতীত ইতিহাস রীতিমতো চমকে দেওয়ার মতো। তিনি কোনো বড় শিল্পপতি বা আধ্যাত্মিক গুরু নন, তিনি একজন দাগী প্রতারক। ছোটবেলায় ভারতে পালিয়ে গিয়ে সেখানে পড়াশোনা করেছেন, এরপর ভুয়া সার্টিফিকেট নিয়ে বাংলাদেশে এসে প্রতারণার সাম্রাজ্য গড়ে তুলেছেন। খোদ শেখ হাসিনার পরিবারের সদস্যদের নাম ভাঙিয়ে টেন্ডারবাজি, বদলি বাণিজ্য ও চাঁদাবাজির অভিযোগে তিনি গ্রেপ্তার হয়েছিলেন। এমনকি তিনি নিজেকে শেখ হাসিনার পরিবারের প্রোটোকল অফিসার হিসেবেও পরিচয় দিতেন। একজন প্রমাণিত প্রতারক, যার দৃশ্যত কোনো বৈধ আয়ের বড় উৎস নেই, সে কিভাবে 40 কোটি টাকা খরচ করে এমন একটি বিশাল থিম পার্ক বানাচ্ছে? শুধু তাই নয়, তিনি একই সাথে সেখানে একটা বড় মেডিকেল কলেজ এবং হাসপাতাল করারও কাজ শুরু করেছেন। দাবি করা হচ্ছে এই টাকা নাকি দেশ বিদেশের বিভিন্ন ভক্তদের অনুদান থেকে আসছে। কেউ ইট দিচ্ছে, কেউ বালু দিচ্ছে, কেউ রড দিচ্ছে। কিন্তু বাস্তবে কি শুধু সাধারণ মানুষের খুচরো অনুদান দিয়ে এত বিশাল মেগা প্রজেক্ট রাতারাতি দাঁড় করানো সম্ভব? সন্দেহের তীরটা আরও ঘনীভূত হয় যখন দেখা যায় ভারতীয় হাই কমিশনের শীর্ষ কর্মচারীরা ঢাকা থেকে ছুটে আসছেন সেই পলাশবাড়ির প্রত্যন্ত অঞ্চলে। একটি সাধারণ মন্দির বা থিম পার্ক উদ্বোধনের জন্য ভারতীয় কূটনৈতিকদের এত আগ্রহ কেন? একজন প্রতারকের আমন্ত্রণে বিনদেশি কূটনৈতিকরা কেন সেখানে গিয়ে হাজির হচ্ছেন? এই প্রজেক্টের পেছনে তাহলে কি ভিন্ন কোনো ভূ রাজনৈতিক উদ্দেশ্য লুকিয়ে আছে? একটু পেছনের দিকে তাকালে দেখা যায় এই প্রতারকের সাথে স্থানীয় রাজনৈতিক নেতাদেরও বেশ ওঠা বসা ছিল। সাবেক সরকারের মন্ত্রী থেকে শুরু করে বিভিন্ন দলের স্থানীয় প্রভাবশালী নেতারা এই প্রজেক্টে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে সহায়তা করেছেন। কেউ হয়তো টাকার লোভে, কেউ বা রাজনৈতিক ফায়দা লোটার আশায় এই কাজ করেছেন। ভারতীয় থিঙ্ক ট্যাঙ্কগুলো যখন প্রকাশ্যে বাংলাদেশের একটা নির্দিষ্ট এলাকা দখল করে সেটাকে শিলিগুড়ি করিডোরের সাথে যুক্ত করার ছক করছে, ঠিক সেই নির্দিষ্ট এলাকাতেই বিনদেশি কূটনৈতিকদের আনাগোনা এবং সন্দেহজনক অর্থের ছড়াছড়ি, এই দুটো ঘটনাকে কি নিছক কাকতালীয় বলে উড়িয়ে দেওয়া যায়, নাকি এটা সেই ধাপে ধাপে বাস্তবায়িত হতে যাওয়া নীল নকশারই একটা অংশ? এই পুরো বিষয়টি নিয়ে আপনাদের কি মনে হয়? উত্তরবঙ্গের শান্ত জনপদে যা চলছে তার আসল ইন্ধনদাতা কারা এবং তাদের চূড়ান্ত লক্ষ্য কী? আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আমাদের কমেন্ট সেকশনে।